নমস্কার। প্রতিদিন এই ভিডিওতে এসে প্রথমেই যখন আমি নমস্কারটি করি, নমস্কার জানাই আপনাদেরকে, তার পরবর্তী মুহূর্তেই আমার যে কাজটি থাকে সেটি হচ্ছে কোনো রকম ভূমিকা না করে, কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ না করে কয়েকটি কবিতা পড়া শুধুমাত্র। কখনো কখনো এই পড়ার মধ্যে পড়াশুনোও থাকে, অর্থাৎ আমি পড়লাম, পড়তে গিয়ে আমার যখন কিছু একটা মনে হচ্ছে বা কোনো একটা জায়গায় আমার অসঙ্গতি মনে হচ্ছে বা কোনো একটা জায়গায় আমার অর্থের দুটি তিনটি সম্ভাবনার কথা মনে হচ্ছে বা অস্পষ্টতার কথা মনে হচ্ছে, সেইগুলো দু চারটি কথা আমি প্রাসঙ্গিকভাবে বলে থাকি। সেটাকে কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ বলা যায় না। ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো না আছে আমার ইচ্ছে এবং না আছে আমার ক্ষমতা। তাই নমস্কার বলার পরেই আমার অব্যবহিত কাজটি হলো কবিতা পড়া। আজকে এরকমই কয়েকটি কবিতা পড়ব, পত্রিকা থেকে কবিতা পাঠ পড়বে। আজকের পত্রিকার নাম মধ্যবলয়। মধ্যবলয়ের 1432 সালের নববর্ষ সংখ্যা এটি। এখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়ার চেষ্টা করব। প্রথম কবির নাম আব্দুস শুকুর খান। একজন জেগে আছে শুধু, কেউ কোনো কথা বলছে না, শুধু মাথার উপর অহেতুক একটি কাক এখান ওখান করে কোথাও বসার স্বস্তি পাচ্ছে না। কাল রাতেও বাড়িটার ভিতর মানুষের চলাচল ছিল, কথাবার্তা ছিল। কেউ কোনো কথাবার্তা না বললেও সকাল থেকে গুমট ভাবের মধ্যে কোনো কথা গুমড়ে ঘুরছিল এদিক ওদিক। কেউ না শুনলেও কিছু ব্যথা উঠছিল, কিছু কথা কানে কানে। এখন এসব প্রাণের স্পন্দন হারিয়ে শেষে নিঃশব্দে গুমড়ে পড়ে আছে। কেউ কোনো কথা না শুনলেও কিছু কথা আছে, যা বৃদ্ধ লোকটির কান ফুটো করে কাকের কর্কশ কণ্ঠ জুড়ে ছড়াচ্ছিল বহু দূর। ও বাড়ির সবচেয়ে বড় প্রাণ আজ নৈঃশব্দ হয়েছে। শুধু একটি মাধবীলতা দোতলার আলোর মতো একা ফুটে আছে তার শত বৈপরীত্যের মধ্যে। পরের কবির নাম অজিত বাইরি। কথাটা বলা দরকার, কথাটা বলা দরকার, যে কথাটা তুমি গোপন করছো। কথাটা বলা দরকার, যে কথাটা না বলে আত্মনিগ্রহ সহ্য করেছ দিনের পর দিন। নিজেকে ব্যক্ত না করতে পারার যন্ত্রণা ঘুণ পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে তোমাকে ভেতর থেকে। আর অন্যরা ভাবছে তুমি ভীরু কাপুরুষ। তোমাকে যে কোনো উপায়ে নিগৃহীত করা যায়। তোমাকে দোষী সাব্যস্ত করে খণ্ডন করা যায় অন্যদের দোষ। কথাটা বলা দরকার, না বললে অন্যরা ভাববে তোমার মেরুদণ্ডটাই ভাঙা, উঠে দাঁড়াবার সামর্থ্য নেই।
কথাটা বলা দরকার সত্য উদ্ঘাটনের স্বার্থে। নীরবতার অর্থ সজ্ঞানে অন্যায়কেই প্রশ্রয় দেওয়া। অমলেন্দু বিশ্বাসের একটি কবিতা, বিনয় সঙ্গ। পুরনো বাড়ির দিকে এক পা না গিয়ে কেবল বিনয় সঙ্গ কাটালাম আজ, গোটা হেমন্তের অলিক সন্ধ্যায়। নতুন রূপায়ণের চাকা পাঠক সমীপে তুলে ধরা যেতে পারে পুনর্জন্মদিন সভাঘরে। সেভাবে বাগান নেই, বিনোদিনী কুঠির বারান্দা। এখনো কি চেয়ে আছে আমাদের সুমৃদু সংলাপে। কান পেতে রাখে বুঝি নির্জন কোণার জবা গাছ। ফুলগুলি ক্রমান্বয়ে ফ্যাকাশে বিবর্ণ হলে ছোট্ট ছোট্ট দুর্বা ঘাস আর সেরকম দুর্বিনীত না থেকে অরব মাটিতলে লুক্কায়িত গর্ভগৃহ। চাঁদের প্রতীতি দেখে নীল ভায়োলিন বাজে। দুর্গাদাস মিদ্যা, যে কথা ভাবলে। যে কথা ভাবলে তুমি নিজেকে ভুলে যাও, সে কথা ভাবার কি বা প্রয়োজন? স্মৃতিসুখ সে তো কম মধুর নয়। জীবনের যতটুকু আনন্দময় সে তো স্মৃতিরই সঞ্চয়। ওই যে ফেলে আসা পথঘাট, ফেলে আসা দিগন্ত বিস্তৃত মাঠ, সব মিথ্যে নয়। মুহূর্তে মনের দরজা খুলে দাঁড়ালে সব স্মৃতিময়। হাসি কান্নার দিন সেও তো জীবনে সমাসীন প্রতিদিন। তবে এমন কেন ভাবব যে কথা ভাবলে নিজেকে ভুলে যাব? আজকে যে কবিতাগুলি পড়ছি তার মধ্যে অধিকাংশ কবিতার বক্তব্যের মধ্যেই কথা প্রসঙ্গটি রয়েছে। এখন এরকম সম্পাদকের হয়তো এই ধরনের কোনো প্রবণতা ছিল এই জাতীয় কবিতাগুলিকে সংকলিত করবার জন্যে, তাই আমি এই পত্রিকা থেকে যে সবগুলো কবিতা পড়ছি তা তো নয়, কিন্তু যে কবিতাটা পড়ছি আমি দেখা যাচ্ছে সেখানে কথা প্রসঙ্গটি এসে যাচ্ছে। আমি সেভাবেও পড়িনি আর কবিতাগুলো আগে পড়ে নিয়ে তৈরি হয়েও বসিনি। অমিয় কুমার সেনগুপ্ত, যা বলতে চেয়েছিলাম। যা বলতে চেয়েছিলাম তা বলা হয়নি আজও। কেন হয়নি তা জানি না, অথচ তা বলতে চাই। কিন্তু কাকে বলবো, কেই বা শুনবে তা জানা হয়নি। শোনার কি কেউ নেই জানি না। এই যে ভাসমান সংসার, ঘরবাড়ি, জনপদ, এই যে কবিতা লেখার খাতা, এই যে জীর্ণ পাণ্ডুলিপি, সব কিছু পুড়িয়ে দিলেও আমি কিন্তু ভিখারি হব না। কিন্তু আমি সম্রাটও হব না জগতের অধিপতি। তাহলে সেই সব কথা কাকে বলতে চেয়েছিলাম এখন কিছুই আর মনে পড়ে না আদৌ।
মনে পড়ে না মানে আমি স্মৃতিভ্রষ্টও নই। তাহলে কোথায় ডুবে গেল আমার স্মৃতি, আমার স্বপ্নের স্বাধীনতা, আমার বাল্যের ঝুমঝুমি? জানি না, মনে পড়ে না এখন। শুধু ভাবি যে শৈশব আমার বন্ধু ছিল তাকে খুঁজে পেতেই আমার এতটাই সময় চলে গেল যে আমার বৃদ্ধত্ব এখন আমাকে উপহাস করে। আমার তো আর পালানোর পথ নেই। এখন এই একাকী বয়সে তাই যা বলতে চাই তার বলাই হলো না। এখন বলতে গেলেও আর তা শুনবে কে? সুভাষ সরকারের একটি কবিতা পড়ব, দেখা যাক এর মধ্যেও বলার প্রাসঙ্গিকতা আছে কিনা। কবিতাটির নাম রূপান্তর কালে। ঘড়ির কাঁটা এইমাত্র বলে দিল তারিখটা বদলে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। রাতের 12টা যখন বেজেই গেছে, ঘুমের ওষুধ খেয়েও যখন ঘুম আসছে না, একরাশ অন্ধকার কালো হতে হতে কিভাবে আলো হয় দেখি। কখন রাতের পাখি অভিশাপ দিতে দিতে ঢুকে পড়ে গভীর জঙ্গলে। আর আমিও ঠিক এইভাবে একটি প্রাচীন কবিতার গর্ভ যন্ত্রণা অনুভব করি মায়া প্রকৃতির রূপান্তর কালে। সমরেশ মণ্ডল, জীবনের মুদ্রা। এ এক অদ্ভুত নেশা। ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে সরে দাঁড়ালেই বদলে যাবে দৃষ্টিভঙ্গি, বদলে যাবে কাছে দাঁড়ানোর নিঃশ্বাস গতি। কোনো স্থির প্রত্যয়ের ভিড়ে থামানো যাবে না কাউকে। যে কেউ বেড়া ডিঙিয়ে আমার মতো এদিকে চলে এসে কিছু রাহা খরচ দিয়ে চলে যাবে অন্যদিকে। তখন বিদায়ের বাজনা বাজবে হয়তো, নইলে এমনও হতে পারে ঠিক মতো মিল হলো না বলে জীবনের অনেক মুদ্রা খরচ হয়ে গেছে। আসলে মসৃণতা বলে একটা ব্যাপার থাকে, যাকে নিয়ে কাটাছেঁড়া চলে অলিন্দ জুড়ে খোলা হাওয়ার উৎস কেঁপে ওঠে। বেজে যায় রুনুঝুনু শব্দের নূপুর, পাহাড়ি ফুলের অসম্পৃক্ত গন্ধে কেঁপে ওঠে দিন। এবার আমরা পড়ব শ্যামল শীলের একটি কবিতা। সব স্মৃতি মুছে দিতে পারে না প্রকৃতি। মাথা নিচু নীরবে হেঁটে যাচ্ছে দুপুরের রোদ। একদিন এখানেই তোমার সঙ্গে দেখা হয়েছিল। এই সেই গাছ যার নিচে হলুদ পদ্ম ফুটেছিল, দু একটি তারা ফুটেছিল প্রাক সন্ধ্যায়। ঝরা পাতাদের সঙ্গে দেখা হলে
কষ্টের কথা বলতে উন্মুখ হয়ে ওঠে তারা। দূরে যাই, ফিরে আসি নিজের কোটরে। স্মৃতি বিজড়িত ছেঁড়া পৃষ্ঠাগুলি অসময়ের হাওয়ায় উড়ে গেছে। সময় ফুরিয়ে যায়, সময় অনেক অভিমানী, হাত ধরে টানলেও মুখ ফিরিয়ে চলে যায়। এই কবিতা পাঠের ভেতর দিয়ে বাইকে চলে যাওয়ার শব্দ সব সময়ের মতোই থাকবে। এই কবিতাগুলির লাইনগুলোর ওপর দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে সশব্দে এবং অকারণ হর্ন বাজিয়ে। কারণ কবিতা তো কোথাও রাস্তা আটকে দাঁড়িয়ে নেই যে হর্ন দিয়ে তাকে সরাতে হবে, কিন্তু হর্ন বাজবে। দেখি আর দু একটি কবিতা পড়া যায় কিনা। কালিদাস ভদ্রের একটি কবিতা পড়ি। আজকাল। আজকাল বহুতল ছাদে দাঁড়ালে তোমার বস্তির উঠোন দেখি না। উঠোনের দড়িতে মেলা শাড়ি ব্লাউজের সাথে হাওয়ার ফষ্টি নষ্টি, ভিজে শাড়িতে রোদের সাঁতার, ব্রার উঁকি দেওয়া লাজুক চোখ, কখনো আর সাঁতরাবে উঠোন। এখানে মনে হচ্ছে একটু সমস্যা আছে। এই যে বলছিলাম আমরা মাঝে মাঝে পড়াশোনা করি, শুধু কবিতা পড়ি না, কবিতার পড়াশোনাও করি। এখানে পড়তে গিয়ে আমার একটু বোধে সমস্যা হচ্ছে। উঠোনের দড়িতে মেলা শাড়ি ব্লাউজের সাথে হাওয়ার ফষ্টি নষ্টি, ভিজে শাড়িতে রোদের সাঁতার, ব্রার উঁকি দেওয়া লাজুক চোখ, কখনো আর সাঁতরাবে উঠোন। এটা হচ্ছে কবিতার যে প্রিন্টেড আছে সেটি পড়লাম, কিন্তু আমার মনে হচ্ছে কখনো আর সাঁতরাবে না উঠোনে, বা লাজুক দেওয়া উঁকি দেওয়া লাজুক চোখ, কখনো আর সাঁতরাবে উঠোন, বা এরকম কিছু। এখানে আমার একটু অস্পষ্টতা রয়ে গেল আমার নিজের কাছে নিজের। যাই হোক, এ পরের অংশটা গণিকার মতো সার সার বহুতল, নিচে একলা বস্তিগুলোর ভিতর কান্নার টুপটুপ। এই হলো আজকালকার বাড়ি বসতির গল্প কথা। বিপ্লব গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা পড়ব, বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি। বেল বাজাতে বাজাতে চলে যাচ্ছে বয়ঃসন্ধি, সাইকেল দাঁড়িয়ে আছে দূরে, তার গায়ে বাতাস ও বসন্ত, শরীরে উত্তাপ নিয়ে বসে থাকা তীর্থের কাক, ডেকে উঠলেই আবহাওয়া বদলে যায়। হোমাগ্নি জ্বলে, ধুয়ো এবং অস্পষ্টতা নিয়ে ধাতব আকাশ, নূতন পিয়ানো বাজে, দুয়োর কুণ্ডলীর নিচে ঢাকা পড়ে চাঁদ, সন্দিগ্ধ নয়নতারা ফোটে, ভেঙে চুরে যাওয়া আলাপন থেকে গল্প বেরিয়ে আসে, ডানার প্লাবন। প্রকাশ অধিকারীর একটি কবিতা পড়ব, মধ্য বলয় নিয়ে দুই ছত্র। কবিতার নাম মধ্য বলয় নিয়ে দুই ছত্র, প্রকাশ অধিকারী। বাঙালিরা একদিন
ভিলা স্টিল প্ল্যান্টে গিয়ে মিলেছিল, বীরের হাটে বঙ্গীয় সাহিত্য সংস্থা স্থাপন করেই ছেড়েছিল। তারপরে যা হয়, শুরু হয়েছিল মধ্যবলয়, অপার বিস্ময়, বৃহৎ বাংলার এক সতেজ কণ্ঠস্বর, সাহিত্য ধারায় ভাস্বর, অমর। রীনা ভৌমিকের একটি কবিতা, যেভাবে প্রেম। ব্যথাটুকু থাক, মনে করাক তুমি এসেছিলে আয়োজন ছাড়াই। প্রেমকে পূজা মনে করে যে অবুঝ, প্রেমকে পূজা মনে করে যে অবুঝ, বালিকাটি আজীবন বিগ্রহ তালাশে। দুটোই হতে পারে। প্রেমকে পূজা মনে করে যে অবুঝ বালিকাটি আজীবন বিগ্রহ তালাশে, অথবা আমি যেমন প্রথমে পড়েছিলাম, প্রেমকে পূজা মনে করে যে অবুঝ বালিকাটি আজীবন বিগ্রহ তালাশে। কোনটি ঠিক হবে? পরবর্তী লাইনগুলি পাঠে সেটি ক্লিয়ার হতে পারে। তার বিশ্বাসে লেগে থাক জুঁই ফুল, গন্ধ ছড়াক সখা হে সুদূর হে, সুদূর হে। এইটুকুর জন্যই আজ পর্যন্ত পৃথিবীর তাবৎ কবিতা হৃদয় দহন, জ্যোৎস্নায় ভেসে থাকা তাজমহল, দেখাটুকু থাক, দৃশ্যমান অনুষঙ্গ ধুয়ে যাক বেনো জলে। দীপালি দাশগুপ্তের একটি কবিতা, মুক্তি। সরতে সরতে অনেক অনেক দূরে চলে এসেছি, তাই বুঝি চেনা মুখগুলো আবছা আলোর ধূলি ধূসর এলোমেলো রং ছড়াচ্ছে। সেতারের তারগুলো উদাস মনের বিহ্বল তান ছড়িয়ে চলেছে আকাশে বাতাসে। দুরন্ত আবেগে গঙ্গার জল সন্ধ্যা আরতির সুললিত ছন্দে বিভোর মগ্ন। পাহাড় ডিঙিয়ে গাছগাছালি আনন্দে নৃত্যরত এগিয়ে চলি নির্জন পথে, মুক্তির দ্রাঘিমা খুঁজতে খুঁজতে। এখনো রাস্তা কিছুটা বাকি, তাই ধীরে ধীরে পা চালাই অস্তগামী সূর্যের সাথে। এখানে কিছু লাইন বিন্যাস, কিছু পাংচুয়েশন জনিত কারণে আমার পাঠে সমস্যা হচ্ছে। আমি এটা আরেকবার পড়ব। সরতে সরতে অনেক অনেক দূরে চলে এসেছি, তাই বুঝি চেনা মুখগুলো আবছা আলোর ধূলি ধূসর এলোমেলো রং ছড়াচ্ছে। পূর্ণচ্ছেদ, পাংচুয়েশন আছে। সেতারের তারগুলো উদাস মনের বিহ্বল তান ছড়িয়ে চলেছে আকাশে বাতাসে। আমি আমার পাঠ বোধ অনুযায়ী এখানে আমি শ্বাস নিলাম, এখানে কিন্তু পাংচুয়েশন নেই। দুরন্ত আবেগে গঙ্গার জল সন্ধ্যা আরতির সুললিত ছন্দে বিভোর মগ্ন, এখানে একটি কমা আছে। পাহাড় ডিঙিয়ে গাছগাছালি, পাহাড় ডিঙিয়ে গাছগাছালি, এখানে পাংচুয়েশন নেই, কিন্তু আগের লাইনের সঙ্গে সঙ্গতি রেখে এখানে আমাকে বিরাম নিতে হবে।
দুরন্ত আবেগে গঙ্গার জল সন্ধ্যা আরতির সুললিত ছন্দে বিভোর মগ্ন পাহাড় ডিঙিয়ে গাছগাছালি আনন্দে নৃত্যরত। এবার এই আনন্দে নৃত্যরত আগে খানিকটা স্পেস একটু বেশি পরিমাণে আছে। এখন এই পড়তে এসে আমার আবার মনে হলো যে পাহাড় ডিঙিয়ে গাছগাছালি আনন্দে নৃত্যরত, এইখানে এসে আমাকে বিরাম নিতে হবে। তারপর শুরু হবে এগিয়ে চলি নির্জন পথে মুক্তির দ্রাঘিমা খুঁজতে খুঁজতে, এখানে একটি কমা আছে, এখনো রাস্তা কিছুটা বাকি, তাই ধীরে ধীরে পা চালাই অস্তগামী সূর্যের সাথে দুটি পূর্ণচ্ছেদ আছে। এইভাবে আমাকে কবিতা পড়া শিখতে হয়। বারবার করে কবিতাগুলি পড়তে পড়তে পাঠ অনেক রকমের হতে পারে, আবার অনেক সময় পংক্তি বিন্যাস এবং পাংচুয়েশন পর্বের সঙ্গে আমি নিজেকে সঙ্গত রাখতে না পারার জন্য আমার পাঠে ত্রুটি এসে যেতে পারে, যাচ্ছে। আপাতত আমাদের আজকের কবিতা পড়া, তার সঙ্গে সামান্য একটু পড়াশোনা এইখানেই শেষ করছি। নমস্কার।